হাইড্রোজেন ফুয়েল ভেহিকল মানে কনস্ট্রাকশনটা অনেক ইন্টারেস্টিং না? এটা সর্বপ্রথম কিন্তু গাড়িটা নিয়ে আসছে টয়োটা, এবং টয়োটা যে মডেলে এইটা প্রথম আনছে তার নাম দিয়ে দিয়েছে টয়োটা মিরাই, টয়োটা মিরাই। এবং হাইব্রিডের পার্টটা সর্বপ্রথম কে নিয়ে আসছে? হাইব্রিডের পার্টটা সর্বপ্রথম টয়োটাই নিয়ে আসছে। তার প্রথম ইনভেন্ট ছিল মডেল যেটা, সেটা হলো টয়োটা প্রিয়াস। টয়োটা প্রিয়াসের মাধ্যমে কিন্তু সর্বপ্রথম হাইব্রিডের যাত্রা শুরু। এরপর ধীরে ধীরে প্রতিটা ব্র্যান্ড হাইব্রিডের পার্ট শিফট হয়েছে। এই হাইড্রোজেন ফুয়েল ভেহিকল কিন্তু আমাদের দেশে একটা আছে। আছে একটা আছে। কেন চালায়? চালাই বলতে এটা চালানোর জন্য নিয়ে আসে না, এটা এক্সপেরিমেন্ট করার জন্য নিয়ে আসে। এটা দেশের জন্য কতটুকু আচ্ছা একটু দেখি, লাইটটা বন্ধ করে দিন। লাইটগুলো অফ করে দেন বেরা। এগুলো কি? আমাদের হাইড্রোজেন সিলিন্ডার। ওই যে সামনে ওটা কি? ফুয়েল সেল, যেখানে কেমিক্যাল রিঅ্যাকশনটা হবে, প্লাস মাইনাস ভেঙে টেঙ্গে একাকার হয়ে যাবে। এটা কি? ব্যাটারি এবং নিচে আছে মোটর। তার মানে এই ব্যাটারি থেকে, এখান থেকে বিদ্যুৎ এসে ব্যাটারিতে ঢুকবে, ব্যাটারিতে চার্জ হবে। এই ব্যাটারির চার্জ কিন্তু মোটরে যাবে না। কি হলো? একটু ব্যাটারির চার্জ প্রথমে চলে যাবে এই যে এখানে। এটার নাম কি একটু দেখি? আমার ট্যাঙ্ক, ট্যাঙ্কের পরে ফুয়েল সেল যেখানে কেমিক্যাল রিঅ্যাকশন হবে, সেখান থেকে আসবে ব্যাটারিতে, ব্যাটারি থেকে পাওয়ার কন্ট্রোল ইউনিট, এবং সেখান থেকে মোটর। পাওয়ার কন্ট্রোলটা তো ইনভার্টার না? ইনভার্টার। এই যে বাতাস ঢুকতেছে, এয়ার ফিল্টার থেকে ফ্রেশ বাতাস ঢুকতেছে, অক্সিজেন। এই যে ফুয়েল সেল, এবং ট্যাঙ্কের মধ্যে থেকে হাইড্রোজেন যাচ্ছে। ফুয়েল সেলে যদি আমরা একটা সেল ধরি, এক পাশে হাইড্রোজেন আসতেছে, এক পাশে অক্সিজেন আসতেছে, আর মাঝখানের এই লেয়ারটাকে আমরা সেপারেটর বলতেছি। কি হচ্ছে? এই হাইড্রোজেন গ্যাস এসে এই প্লাস হাইড্রোজেনটা এই পাশে আসতেছে, আর মাইনাস হাইড্রোজেনটা এই যে এখান থেকে ঘুরে এই পাশে আসতেছে, এবং সেটা অক্সিজেনের সাথে রিঅ্যাকশন হয়ে পরবর্তীতে ওই যে পানি হয়ে বের হচ্ছে। এই যে ইলেকট্রন, ওখান থেকে আমরা কি পাইলাম? ইলেকট্রিসিটি পাইছি। আচ্ছা, তাহলে এখানে আমরা ফুয়েল সেলে কেমিক্যাল রিঅ্যাকশন করলাম এবং ইলেকট্রিসিটি পাইলাম। এটাকে আমরা কোথায় পাঠাবো? ব্যাটারি। এটা কিন্তু সরাসরি ব্যাটারিতে না, কনভার্টার। এবং সেখান থেকে আমরা চাকা ঘোরাচ্ছি, সামনে থাকে। এই যে এক্সস্ট দিয়ে পানি বের হচ্ছে। এবার পুরো প্রসেসটা একটু খেয়াল করুন। অ্যাক্সিলারেটর দিল, তার মানে ফুয়েল সেলে শক্তি উৎপন্ন হচ্ছে, সেই শক্তি চলে যাচ্ছে পাওয়ার কন্ট্রোল ইউনিটে, সেখান থেকে কনভার্ট হয়ে এটা চলে যাবে পিছনের লিথিয়াম আয়ন ব্যাটারি প্যাকেজে। ব্যাটারির থেকে যখন আমি মোটর চালাবো তখন আবার পাঠাবো আমরা পাওয়ার কন্ট্রোল ইউনিটে, এবং সেখান থেকে চলে যাবে মোটরে, এবং এই শক্তি দিয়ে মোটর চাকাকে ঘোরাবো। ঘুরতে ঘুরতে যখন আপনি অ্যাক্সেলেটর ছেড়ে দিবেন, তখন রিজেনারেটিং ব্রেকিং সিস্টেম, এই যে চাকা থেকে মোটরে শক্তি যাচ্ছে, মোটর থেকে কনভার্টারে গিয়ে কনভার্টারে আবার ব্যাটারিতে চার্জ হচ্ছে।
স্যার ফুয়েল যে সেলটা আছে এখান থেকে ব্যাটারিতে গেলাম ব্যাটারি থেকে ফুয়েল সেল সেল থেকে আবার মোটরে এসে দেন চলে ফুয়েল সেলে শক্তিটা তৈরি হয় ইঞ্জিনের মতো, কিন্তু এই ফুয়েল সেলে যে আমি কারেন্টটা পাচ্ছি এটা এসি কারেন্ট, কিন্তু আমার ব্যাটারি তো ডিসি। সেক্ষেত্রে আমরা ফুয়েল সেল থেকে পাঠাবো কনভার্টারে গিয়ে ওটা ডিসি হয়ে ব্যাটারিতে আসবে। আবার এই ব্যাটারি থেকে যখন আমি গাড়ি চালাবো তখন এই ব্যাটারি তো আমার ডিসি, মোটর আবার এসি, তখন আমরা কি করবো এটা আবার কনভার্টারে নিয়ে গিয়ে এসিতে কনভার্ট করে মোটর দিয়ে গাড়ি চালাবো। জাস্ট যেখান থেকে যাক না কেন ওই কনভার্টার থাকবে, কনভার্টারে যাবে, কারণ কনভার্টারে গিয়ে তো এদিক থেকে দিতে হবে। আজ থেকে 10 থেকে 15 বছরের মধ্যে মনে হয় না গাড়িতে কোনো তার থাকবে, গাড়িতে কোনো তার বা ওয়্যারিং থাকবে, তাহলে কি সব ওয়্যারলেস সেন্সর ইসিইউ কে ওয়্যারলেস এর মাধ্যমে ডাটা দেবে, ইসিইউ ওয়্যারলেস এর মাধ্যমে অ্যাকচুয়েটরকে কমান্ড করবে। এখন সেন্সর ইসিইউ অ্যাকচুয়েটর এগুলো কি, এগুলো তাহলে পাওয়ার পাবে কোথায়? কিসে হ্যাঁ ওই যে যদি না থাকে, ই আছে না যে পাওয়ার যে ঘড়ি হাত ঘড়িতে দেন চার্জ ওয়্যারলেস নাই রেডিও ফ্রিকোয়েন্সির মাধ্যমে কানেকশন দেবে সবাই, এবং সবার একটা করে ব্যাটারি প্যাকেজ থাকে। ওই যে ঘড়ি দিয়ে পেপে চার্জ দেয় আচ্ছা এটা ক্লিয়ার করবো এখন, মাথায় নিয়ে না। তাহলে হাইড্রোজেন ফুয়েল সেল কিভাবে কাজ করে মোটামুটি ক্লিয়ার। এখন একটু ওনার কাছে আসি আমরা। উনি কিছুক্ষণ আগে একটা ইনফরমেশন দিছিল যে এটা নিয়ে কিন্তু একটু ঝামেলা চলতেছে। এই ঝামেলাটা কি স্যার, আপনি কি জানেন? এগুলো তো আসলে basically মানে এখানে আমাদেরকে না তারা দেখে ইমিশন, এগুলো তো সারা বিশ্ব চলে গেছে, এটা হচ্ছে কমার্শিয়াল ইস্যু। এখন মিডল ইস্টে হচ্ছে তেলের খেলা। যদি মিডল ইস্টে ওরা যদি খালি বলে যে আমরা হচ্ছে তেল ছাড়বো না, কারণ মিডল ইস্ট তো মেইন তেলের মানে রিজার্ভ। কারণ এতদিন হচ্ছে আপনার এই ইরানকে সেপারেট করে সৌদি আরব বা ওদের কাছ থেকে তেল নিচ্ছে। এখন সৌদি আরবের ওরা সবাই মিলে যদি বলে 72 সালের মতো যে আমরা তেল ছাড়বো না, তখন দেখবেন যে হাজার হাজার জানার প্রকাশ হতে থাকবে যে ইমিশন কন্ট্রোল করা দরকার, পরিবেশ দূষণ হচ্ছে, এই হচ্ছে ওই হচ্ছে। তখন ওরা এটা নিয়ে যাবে হাইড্রোজেন ভেহিকেল। হাইড্রোজেন ভেহিকেল নিতে গেলে পানি থেকে যদি হাইড্রোজেন আর অক্সিজেন আলাদা করতে হয়, তাহলে এটার জন্য হিউজ পরিমাণ এনার্জির দরকার। এই এনার্জি পাবে কই থেকে? ফুয়েল থেকে। আর ফুয়েল তো নাই, না হলে উঠে চলে যাবে নিউক্লিয়ার পাওয়ারে। নিউক্লিয়ার পাওয়ার থেকে ফুয়েল সেপারেট করার জন্য মানে সেপারেট করা অক্সিজেন অথবা হাইড্রোজেন সেপারেট করার জন্য ওরা নিউক্লিয়ার পাওয়ার আসবে। তাইলে ওই সময় বিজনেসটা চলে যাবে হচ্ছে নিউক্লিয়ার পাওয়ার যাদের আছে ওদের হাতে। এখন টয়োটার ওরা সারা বিশ্ব রাজনীতি মানে ওরা বিজনেস ছড়াইছে। এখন টয়োটার ওরা তো ম্যাক্সিমাম চেষ্টা করবে যে আমরা হয় হাইড্রোজেন ফুয়েলে নিউক্লিয়ারে যাব, আর নয়তো হচ্ছে এই পেট্রোলকে ধরে রাখবো। তো এইটার মধ্যে ফাইটিংসে যে আগাবে সেই হচ্ছে বেসিক্যালি ইয়া। আচ্ছা ওনার যে ইনফরমেশনটা সেটা যথেষ্ট সঠিক, কিন্তু এত ঘোর পেছে আমরা না গিয়ে আমরা ছোট্ট একটা মামলা নিয়ে কাজ করি। আপনি যে বলতেছেন যে পানি থেকে আপনি হাইড্রোজেনটা পাচ্ছেন, তো এই পানিটা আমি নিয়ে গেলাম ল্যাবরেটরিতে, এই ল্যাবরেটরিতে নিয়ে গিয়ে ওনার যে কথাবার্তা তাপ সেটা হইতে পারে পেট্রোল দিয়ে হইতে পারে ইউরেনিয়াম, তো কোনো একটা করলাম, করার পরে আমি যে হাইড্রোজেনটা পাইলাম এটা তো আমি নিলাম, কিন্তু এই অক্সিজেনটাকে কি করবো? ফেলাই দেবো না? এখন কথা, হাইড্রোজেন আর অক্সিজেন আলাদা করলে যে পানি কালার চেঞ্জ হয়ে যায় বা পানি পানি থাকে না বিষয়টা এমন না। পানি থাকে, কিন্তু পানির মধ্যে যে উপাদানগুলো আছে এই উপাদানগুলো আসলে নিষ্ক্রিয় হয়ে যায়। যেমন ব্যাটারির পানি, ব্যাটারির পানি আমাদের জন্য ভালো না খারাপ? কেন? ওটাও তো পানি। কারণ ব্যাটারির পানির মধ্যে কোনো ধরনের কোনো খনিজ উপাদান নাই, কিন্তু আমরা যে পানি পান করি সেই পানিতে ম্যাঙ্গানিজ, ক্যালসিয়াম, আয়রন বিভিন্ন ধরনের উপাদান থাকে। তো এই উপাদানগুলো আমাদের বডির জন্য খুবই গুরুত্বপূর্ণ, যেগুলো ব্যাটারি পানিতে না। তো এই পানিটা তখন হয়ে যাবে স্বাধীন ব্যাটারির পানির মতো। ওকে, এখন এই পানিটাকে আমরা কি করবো? ফেলাই দেবো। ফেলাই যখন দিব, ফেলাই দেওয়ার হিসাবে একটু পরে আসি। ধরা হয় যে 9 লিটার পানি থেকে 1 লিটার হাইড্রোজেন গ্যাস তৈরি হয়। 9 লিটার পানি থেকে 1 লিটার হাইড্রোজেন গ্যাস, তার মানে 9 লিটার পানিকে নষ্ট করে 1 লিটার করতেছে। এবং এই 1 লিটার করার পরে যে 9 লিটার অবশিষ্ট, এই অবশিষ্ট যখন আমি ফেলাই দেবো, এটা প্রায় 20 থেকে 25 লিটার পানিকে দূষণ করে, যেগুলো পানের অনুপযুক্ত। এখন এইভাবে যদি আমি শুধু কনভার্ট করি বলে সাগরে ফেলাই দিই, সাগরের পানি কিছুদিন পরে নষ্ট হয়ে যাবে। কোনো প্রাণী অর্থাৎ মাছ, আমাদের যে মানে জলজ যে উদ্ভিদগুলো আছে বা জলজ সব নষ্ট হয়ে যাবে। যেন আমাদের যে ইকোলজিক্যাল যে ব্যালেন্সটা যেটা বলি,
সম্পূর্ণটা আমাদের ধসে যাবে, কারণ আমরা কারো না কারোর উপর ডিপেন্ডেন্ট। তো এটা যখন আমাদের নষ্ট হয়ে যাবে তখন আমরা নিজের বিপদ নিজেরাই ডেকে নিই। আসলে এইটাও ফ্যাক্ট না স্যার, আসল ফ্যাক্ট হচ্ছে হাইড্রোজেনকে মানে হাইড্রোজেন তৈরি করতে আমার পেট্রোলের থেকে বেশি খরচ হচ্ছে, এই জন্য ওরা ওদিকে যাচ্ছে না। কারণ এই যে নিউক্লিয়ার পাওয়ারের যে ইয়াগুলো করে টেস্টগুলো করে পরিবেশবিদ্যা এয়ার রিসার্চ বোর্ড, যেটা নিউ ইয়র্কের সদর দপ্তরে অবস্থিত, তারা এটা নিয়ে মামলা করছে হাইড্রোজেন এটার জন্য যে আপনারা যে এই পানিটা ফেলাই দিচ্ছেন এটা কি হচ্ছে দিন শেষে দেখছেন। ওরা কি করতো, এরা যখন এটা বানাইছে তখন এই পানিটা ফেলাই দিয়ে আসতো প্লেনে করে মাছ সমুদ্রে, যাতে মাছ সমুদ্রে গিয়ে নষ্ট হচ্ছে না। যাতে কেউ না দেখতে পারে। তো এইটাই যখন কোনো একটা কারণে রিপোর্ট হয়েছে তখন তারা দেখলো যে আসলে এইটা নিয়ে রিসার্চ করতে হতো, যার কারণে বাংলাদেশে একটা গাড়ি আসছে, এটা মাত্র রিসার্চের জন্য, এটা চালার জন্য নাকি, যেটা রিসার্চ ফ্যাক্টরি আসছে। এবং এই গাড়ি চলতেছে কিন্তু গুটি কয়েক দেশে, জাপানে মোটামুটি হিউজ পরিমাণে চলতেছে, আর জাপান ছাড়া আশেপাশে হয়তো কয়েকটা দেশে গুটি কয়েক টয়োটা কি প্রথমে আইডেন্টিফাই করতে পারছে যে এটা ফিজিবল হবে না? হবে না বলতে এখন ওরা যে প্ল্যান নিয়ে শুরু করছে, যেহেতু 4 ভাগের মধ্যে 3 ভাগ পানি, তো পানির থেকে তো এটা আমি ইজিলি পাচ্ছি। যখন ধীরে ধীরে তারা যদি ভর্তি ফেললে আসলো কেন? পানিটুকু পানি এটা প্রথম ইতিহাস অনুযায়ী আজ করতে পারছে এই যে ইরানের যে যুদ্ধ, এগুলো তো অনেক আগে থেকেই আন্দাজ করা হয়। তখন তারা দেখতেছে যে এখন আমাদের পেট্রোলের ব্যাপারটা যখন কমে যাবে তখন আমাদের বিকল্প জ্বালানি, এখন সোলার, আমরা কিন্তু সোলারে শিফট হয়েছি। সবচেয়ে বাংলাদেশ কিন্তু সোলার তো সব জায়গায় জন্য না, যে দেশে বৃষ্টি হয় রোদ ওঠে না, যেমন বাংলাদেশের কথাই যদি বলি, বাংলাদেশের আবহাওয়া হচ্ছে নাতিশীতোষ্ণ, কখনো ঠান্ডা কখনো গরম। তো দেখা যায় যে রোদ ম্যাক্সিমাম সময় থাকে না, তখন আপনি সোলার গাড়ি কিভাবে চালাবেন? তো যার কারণে এগুলো তৈরি হইলেও এগুলো ইফেক্টিভ করার জন্য কমার্শিয়ালি এগুলো লাভ হবে না। হাইড্রোজেন ফেলে এগুলো জাস্ট প্রজেক্টের জন্য, যে আপনি যদি মানে ভার্সিটিতে প্রজেক্ট করতে চান তাহলে ঠিকঠাক, কিন্তু আপনি যদি কমার্শিয়ালি চিন্তা করেন এগুলো আসলে খুব একটা বেশি। তো এই হিসাবে তো মোটামুটি টয়োটা মিরাই চিন্তা করতেছে এই জিনিসটাকে আরো একটু বাড়ানোর জন্য। তবে এই ঝামেলাটাকে যদি ওরা ঠিকঠাক করতে পারে, তো আমি যতটুকু রিপোর্ট থেকে দেখলাম, এই যে কেমিক্যাল রিঅ্যাকশনের ফলে যে পানিটা থাকলো, এই পানিটাকে ওরা আরো যতটুকু পারে পিউরিফাই করে তারপর নদীতে ফেলার জন্য, যাতে এটা পরিবেশ বা পানিটাকে অন্য পানিকে দূষণমুক্ত করতে, মানুষ দূষণ না করতে পারে, এইটা নিয়ে কাজ করতে। কোনো কিছুই আপনি 100% পজিটিভ পাবেন না পৃথিবীতে, কোনো কিছুই শুধু যে ভালো দিক এমনটা পাবেন না, খারাপ থাকবেই। খারাপ থাকবে, খারাপের পরিমাণ বেশি না, এটা আর কি থাকবে, কিন্তু খারাপ থাকবে আর কি, কখনো একটা অ্যাভেলেবল। আচ্ছা, তাহলে ফুয়েল সোর্সের উপর আমাদের আরেকটা গাড়ি, সেটাকে আমরা বলছি সোলার ভেহিকেল। তাহলে অ্যাজ আমরা যেটা বললাম সেটা হচ্ছে আমাদের গাড়িতে 7 ধরনের পাওয়ার সোর্সে গাড়ি চলে। এক হচ্ছে পেট্রোল বা গ্যাসোলিন দিয়ে, একটা হচ্ছে সিএনজি বা এলপিজি দিয়ে, একটা হচ্ছে ডিজেল দিয়ে, পাশাপাশি সোলার, হাইড্রোজেন, ইভি এবং ফুললি ইলেকট্রিক ভেহিকেল। এই হচ্ছে আমাদের পাওয়ার সোর্স। এটা নিয়ে কোনো কোশ্চেন আছে স্লাইড নিয়ে? স্লাইড নিয়ে যদি কোনো কোশ্চেন না থাকে চেঞ্জ করে দেন।